আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অ্যাসেট হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনার শুধুমাত্র প্রয়োজন মেটাবেই না, যেটা হচ্ছে আপনার সম্পদকে বৃদ্ধি করতেও সহায়তা করবে। সেটা হচ্ছে মূলত অ্যাসেট। এখন আমরা একটা ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট সম্পর্কে একটু আলোচনা করব। যদি কেউ জিজ্ঞাসা করে ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট জিনিসগুলো কী, তাহলে এমন কিছু ইনস্ট্রুমেন্ট তো হচ্ছে আমরা যন্ত্রপাতি বুঝি, কিন্তু অর্থনীতি বা ফিনান্সের ভাষায় এমন কিছু আর্থিক ডকুমেন্টস, যে ডকুমেন্ট বলতে হচ্ছে যে ডকুমেন্টসগুলো কী হয়, কিছুটা কন্ট্রাক্ট বা চুক্তির আকারে হয়। তো অর্থনৈতিক অর্থনৈতিক যন্ত্রপাতি বলতে হচ্ছে ওই আর্থিক চুক্তিগুলো, ইনস্ট্রুমেন্টগুলো। আমি যদি পড়া শুরু করার আগে একটা এক্সাম্পল দিই। ধরুন, আপনি ব্যাংকে গিয়েছেন, ব্যাংকে যাওয়ার পরে আপনার 5 লাখ টাকা আছে, আপনি অ্যাকাউন্ট থেকে 2 লাখ টাকা দিয়ে ব্যাংকে একটি এফডিআর করলেন। এখন দেখেন, এই এফডিআরটা কিন্তু আপনার 1 মাস পরে বা 2 মাস পরে বা 3 মাস পরে আপনার 2 লাখ টাকা থাকবে না, কিছু লাভ সহ সেটা 2,05,000 বা 2,10,000 টাকা হয়ে যাবে। সম্পদের বৃদ্ধি ঘটায়। সো এটা এক ধরনের ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, একটা হচ্ছে এক ধরনের অ্যাসেট। অ্যাসেট কী করে? সম্পদের বৃদ্ধি ঘটায়। তো এই যে আপনাকে ব্যাংক একটা পেপারে সাইন নেবে, একটা ফর্মে সাইন নেওয়ার পরে আপনাকে একটি পেপারস দিবে, একটা ইনস্ট্রুমেন্ট দিবে। সো যখন আপনার পেপারসে সাইন করে নিল, সেটা হচ্ছে আপনার সাথে একটি কন্ট্রাক্ট। আপনারা বলেন যে অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম, একটা অ্যাকাউন্ট ফর্মে সাইন করাবে, সেটা হচ্ছে এক ধরনের কন্ট্রাক্ট। এবং আপনাকে যেই কাগজটা দিবে সেটা হচ্ছে একটা ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। এইভাবে এটা ব্যাংকের কথা বললাম। আপনি ব্যক্তিগতভাবে যদি কোথাও ব্যবসা বাণিজ্য করেন, তখন কিন্তু আপনার রিসিভেবল বা পেয়েবল একটা কথা আছে। অর্থাৎ আপনি তাকে একটা ডিমান্ড লেটার দেওয়ার পরে সে কিন্তু আপনাকে একটা পেপারস দিবে, যে পেপারসের মাধ্যমে মেমো দিবে, যেখানে মেমোর মধ্যে আপনি হচ্ছে যে 500 টাকার মালামাল আপনি যদি 300 টাকা পেমেন্ট করে থাকেন, আর 200 টাকা আপনাকে ডেলিভারি দেওয়ার পরে আপনি টাকাটা পেমেন্ট করবেন। তার মানে হচ্ছে যে পেয়েবল অন ডেলিভারি, মানে হচ্ছে যে আপনি যখন সে ডেলিভারি হবে 200 টাকা। সো এই যে আপনি একটা কাগজ দিল, এই কাগজটা যদি কারো হাতে থাকে এবং মালটা যদি ডেলিভারি হয়ে যায় এবং সেই কাগজটা নিয়ে যখন তাকে দিবে, তখন কিন্তু যিনি পারচেজার বা ক্রেতা, তাকে সে কিন্তু ওই 200 টাকা ফেরত দিতে বাধ্য। এই যে রিসিভেবল যে পেপারসটা, সেই পেপারসটা কিন্তু এক ধরনের ইনস্ট্রুমেন্ট, কারণ সেটার মধ্যে কিন্তু ভ্যালু আছে। সো এই যে ডকুমেন্টসটা যখন ক্রেতা বিক্রেতার মধ্যে সাইন হলো, সেটা কিন্তু এই যে রিসিভেবল পেপারটা কিন্তু এক ধরনের ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। সো আমরা দুটো এক্সাম্পলের মাধ্যমে ইনস্ট্রুমেন্ট কী জিনিস, ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট কী জিনিস সেটা আমরা বুঝতে পারলাম। এবার আমরা একটু দেখি বইয়ের ভাষায় বা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কী বলেছে। হ্যাঁ, দেখি। এনি কন্ট্রাক্ট দ্যাট গিভস রাইজ টু এ ফিনান্সিয়াল অ্যাসেট, এনি কন্ট্রাক্ট, যেই কোনো চুক্তি, আমি আগেই বলেছিলাম এটা এক ধরনের চুক্তি হয়, দুই পক্ষের মধ্যে চুক্তি হওয়ার পরে কিন্তু এই কাগজগুলো তৈরি হয়। দ্যাট গিভস রাইজ টু এ ফিনান্সিয়াল অ্যাসেট, যেটা একটা ফিনান্সিয়াল অ্যাসেটকে বৃদ্ধি করে দেয়। আপনি যখন ব্যাংকে বলছিলাম 5 লাখ টাকা আছে, 2 লাখ টাকার এফডিআর করলেন, আপনি 2 লাখ টাকা এফডিআর করার পরে কিন্তু আপনাকে 2 লাখ টাকা তো দিবেই, আরও কিছু লাভ দিবে। তার মানে আপনার যে অতিরিক্ত যে টাকাটা দিবে সেটাও কিন্তু এক ধরনের ফিনান্সিয়াল অ্যাসেট। সো আপনার 2 লাখ টাকা একটা ফিনান্সিয়াল অ্যাসেট, আপনাকে আরও যদি 10,000 টাকা দেয়, সেই 10,000 টাকা ক্যাশটাও আপনার কিন্তু ফিনান্সিয়াল অ্যাসেট। সো এটা ফিনান্সিয়াল অ্যাসেটকে কী করে? বৃদ্ধি করে। এমন একটা চুক্তি যেটা ফিনান্সিয়াল অ্যাসেটকে বৃদ্ধি করে দেয় অফ ওয়ান এন্টিটি, এক পক্ষের, অবশ্যই এক পক্ষের বৃদ্ধি পেল, যে ক্রেতা তার বৃদ্ধি পেল, অ্যান্ড ফিনান্সিয়াল লায়াবিলিটি, এবং ফিনান্সিয়াল লায়াবিলিটি অন্য পক্ষের। হ্যাঁ, কারণ ব্যাংকের পক্ষে এখানে কি ব্যাংকের একটা ফিনান্সিয়াল লায়াবিলিটি তৈরি হলো যখন সে চুক্তি করলো তার পক্ষে, অর ইকুইটি ইনস্ট্রুমেন্ট অফ অ্যানাদার এন্টিটি, অথবা অন্য পক্ষের একটা ইকুইটি ইনস্ট্রুমেন্ট কী হলো, সে পেয়ে গেল। সো এক পক্ষের ইকুইটি ইনস্ট্রুমেন্ট অথবা লায়াবিলিটি বৃদ্ধি পায়, অপর পক্ষের কী হয়, ফিনান্সিয়াল অ্যাসেট বৃদ্ধি পায়। সো এমন চুক্তি, যে কাগজপত্রের চুক্তির মাধ্যমে এক পক্ষের কী হয়, ফিনান্সিয়াল অ্যাসেট বৃদ্ধি পায়, অপর পক্ষের লায়াবিলিটি বা ইকুইটি ইনস্ট্রুমেন্ট বৃদ্ধি পায়। যখন যে চুক্তির মাধ্যমে এই কাজগুলো ঘটে তাকে আমরা কি বলবো, ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট বলবো। এটা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের 32 নাম্বার রুলস অনুযায়ী এই সূত্রটাই দেওয়া হয়েছে, এই সংজ্ঞাটাই দেওয়া হয়েছে। এখন আমরা কিছু ফিনান্সিয়াল অ্যাসেটগুলো দেখব, কয়েকটা জিনিস।
হ্যাঁ, খুব সহজ জিনিস যেটা হচ্ছে ক্যাশ। আমরা সাধারণত নিজেদের হাতেও কিছু ক্যাশ থাকে, ব্যাংকে কিছু অ্যাকাউন্টে ব্যালেন্স থাকে, এটা ফিনান্সিয়াল অ্যাসেট। কারণ ক্যাশ কিন্তু ক্যাশের বৃদ্ধি করে। হ্যাঁ, আপনি ব্যাংকে রাখলে সেটা কী করবে, টাকা বাড়বে। আপনি কোথাও বিনিয়োগ করলে সেটা টাকা বাড়বে। সো ফিনান্সিয়াল অ্যাসেট বৃদ্ধি পায়। নাম্বার 2 হচ্ছে ইকুইটি ইনস্ট্রুমেন্ট অফ অ্যানাদার এন্টিটি, মানে অন্য একটা কোম্পানির যখন সে কিছু ইকুইটি শেয়ার ছাড়, সেই শেয়ারগুলো কী বলেন তো, সেগুলো হচ্ছে ফিনান্সিয়াল অ্যাসেট। আপনি যদি কোনো কোম্পানির শেয়ার কিনেন, তাহলে সে যে ডিভিডেন্ডগুলো দেবে সেটা কিন্তু ফিনান্সিয়াল অ্যাসেট বৃদ্ধি পায়। সো ইকুইটি ইনস্ট্রুমেন্ট অফ অ্যানাদার এন্টিটি, দিস ইজ অ্যানাদার ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। সো কারো হাতে যদি শেয়ার থাকে, যেমন এখানে বলা আছে শেয়ার অফ অ্যানাদার কোম্পানি, যেমন প্রিফারেন্স শেয়ার, যদি কারো হাতে শেয়ার থাকে সেটা একটা ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। আমরা 3 নাম্বার দেখতে পাচ্ছি কন্ট্রাকচুয়াল রাইট টু রিসিভ ক্যাশ। দুই পক্ষের মধ্যে এমন একটা কন্ট্রাকচুয়াল পেপার আছে, সেই পেপারের মাধ্যমে কিন্তু রাইট প্রতিষ্ঠিত হয়েছে। কি রাইট প্রতিষ্ঠিত হয়েছে? যে সে ক্যাশ তাকে দিবে অথবা সে ক্যাশ রিসিভ করবে। কন্ট্রাকচুয়াল রাইট টু রিসিভ ক্যাশ। এরকম কী কী আছে? ট্রেড রিসিভেবল। আমরা ওই যে কিছুক্ষণ আগে প্রথমেই এক্সাম্পলগুলো দিয়েছিলাম যে এক পক্ষ পাওনাদার থাকবে, একটা কাগজ দেবে বিলস, সে বিলসটা কী দেবে, বিলসটা শো করা মাত্র তাকে সেই টাকাটা পরিশোধ করবে। মাল ডেলিভারি হয়ে গেছে, তাকে একটা বিল দিয়ে দেওয়া হয়েছে, এই বিলটা যখন সে সাবমিট করবে তখন তাকে টাকাটা দেবে। এই যে রিসিভেবলের যে পেপারটাই, সেই পেপারটা একটা ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। কারণ এর মাধ্যমে একটা কন্ট্রাক্ট হয়েছে তাদের মধ্যে, যে কন্ট্রাক্টের মাধ্যমে রাইট প্রতিষ্ঠিত হয়েছে যে সেই রিসিভেবল বিলটা যখনই দিবে সেই বিলটা সে ক্যাশের বিনিময়ে পরিশোধ করে দেবে। সো রিসিভ ক্যাশ, কন্ট্রাকচুয়াল রাইট টু রিসিভ দ্য ক্যাশ। এর মধ্যে হচ্ছে ট্রেড রিসিভেবল, ঠিক রিসিভেবলের উল্টাটা হচ্ছে পেয়েবল। হ্যাঁ, অথবা লোনস রিসিভেবল। আপনার কোনো ঋণ, কোনো পেপার সাবমিট করলেই কী করবে, যে তার একটা স্যাংশন লেটার এসেছে, তার মানে আপনি স্যাংশন লেটারের শর্তগুলো পূরণ করলে আপনি ব্যাংক থেকে অথবা অন্য কোনো কর্তৃপক্ষের কাছ থেকে আপনি লোন পেতে পারেন। সো ওই পেপারটাও এক ধরনের কি ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। এলসি দিলে আপনি এলসির মালামালটা পেতে পারেন। হ্যাঁ, এবং বন্ডস ও ডিবেঞ্চার হেল্ড ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। বন্ডস এবং ডিবেঞ্চারগুলো কি, ডিবেঞ্চার হচ্ছে ডেপ্ট যে ইনস্ট্রুমেন্টগুলো, হ্যাঁ, আর বন্ড হচ্ছে যে কোম্পানির যে বন্ডগুলো কোনো একটা পার্টিকুলার পারপাসে যখন বন্ড ইস্যু করে থাকে, সেই বন্ডগুলো হচ্ছে যে এক ধরনের ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। সো এগুলো হচ্ছে কন্ট্রাক্ট। এই কন্ট্রাক্টের মাধ্যমে সে ক্যাশ রিসিভ করবে, এই ধরনের নিশ্চয়তা প্রদান করে থাকে। আরেক ধরনের ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট আছে, সেটা হচ্ছে কন্ট্রাকচুয়াল রাইট টু এক্সচেঞ্জ ফিনান্সিয়াল অ্যাসেট। আপনি যখন ফিনান্সিয়াল অ্যাসেট এক্সচেঞ্জ করবেন, সেটাও আপনার এক ধরনের ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। ইনভেস্টমেন্ট ইন ডেপ্ট ইনস্ট্রুমেন্ট, কিছুক্ষণ আগে যে বন্ডস বা ডিবেঞ্চারের কথা বলেছিলাম, কোনো ডিবেঞ্চার আপনি যখন ইনভেস্টমেন্ট করবেন, যে ডিবেঞ্চারের পেপারসগুলো আপনাদেরকে দেওয়া হবে, সেটা এক ধরনের ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। আদার ফিনান্সিয়াল অ্যাসেট, অন্যান্য ভ্যারাইটিস, যেরকম বিভিন্ন ধরনের ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট থাকতে পারে, যেগুলো মানুষ বিভিন্ন পারপাসে ইস্যু করে থাকে, যার মাধ্যমে তার অ্যাসেটগুলো বৃদ্ধি পেয়ে থাকে। সো আমরা যদি বলি ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্টগুলো বা ফিনান্সিয়াল অ্যাসেটগুলো কী কী ধরনের হতে পারে, ক্যাশ আকারে হতে পারে, সেটা ইকুইটি ইনস্ট্রুমেন্ট আকারে হতে পারে, সেটা হতে পারে আপনার কন্ট্রাকচুয়াল রাইট টু রিসিভ ক্যাশ এই আকারে হতে পারে, কন্ট্রাকচুয়াল রাইট টু এক্সচেঞ্জ দ্য ফিনান্সিয়াল অ্যাসেট, যার মাধ্যমে ফিনান্সিয়াল অ্যাসেট লেনদেন হয়, এরকম কিছু জিনিস। ডেপ্ট ইনস্ট্রুমেন্টে যদি আপনি বিনিয়োগ করতে পারেন সে আকারে হতে পারে, আদার্স অন্যান্য যে কোনো ফরম্যাটে হতে পারে। এসব জিনিসগুলো হচ্ছে ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। সো ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্টের মাধ্যমে ফাইনালি যেটা হয় সেটা হচ্ছে যে আপনার ফিনান্সিয়াল অ্যাসেট কী হবে, বৃদ্ধি পাবে। এক পক্ষের ফিনান্সিয়াল অ্যাসেট বৃদ্ধি পাবে, অন্য পক্ষের লায়াবিলিটি, ফিনান্সিয়াল লায়াবিলিটি কী পাবে, বৃদ্ধি পাবে। এইভাবে মূলত ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্টের মাধ্যমে ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনগুলো হয়ে থাকে। ক্যাশের মাধ্যমে সব কার্যক্রম হয় না, অনেক সময় কী হয়, কিছু ইনস্ট্রুমেন্ট ইস্যু করে যেটা ক্যাশেরই বা আমরা জানি পণ্যের যে মূল্যভাগটা হচ্ছে ক্যাশ, এবং সেই ক্যাশের মূল্যভাগটা হচ্ছে সেই ইনস্ট্রুমেন্টগুলো, যে ইনস্ট্রুমেন্টগুলো ইস্যু করা হয় কিছু কন্ট্রাক্টের মাধ্যমে। আর যখন এই কন্ট্রাক্টগুলো হয়, সেই কন্ট্রাক্ট পেপারগুলো হচ্ছে ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। এই কন্ট্রাক্ট পেপারগুলো সরাসরি ক্যাশ না হয়, বিভিন্ন মাধ্যমে হতে পারে। যতগুলো মাধ্যমে হতে পারে সেগুলো হচ্ছে টাইপস অফ ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। আশা করি উদাহরণ দিয়ে এবং ছবিগুলো দেখিয়ে আপনাদেরকে ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট সম্পর্কে মোটামুটি ভালো ধারণা দেওয়া গেল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।